একটা কুসংস্কার আছে যে বেবি হওয়ার আগে কাঁথা নেওয়া যাবে না। এটা আমি অনেক আপুদের কাছ থেকে শুনেছি। একটা কষ্টের ঘটনা আমি যদি শেয়ার করি, সেটা হচ্ছে যে আপু 10টা কাঁথা নিয়েছিলেন। তো আপু তার শাশুড়ির কথার অবাধ্যেই হচ্ছে আমার কাছ থেকে কাঁথাগুলো নেয়, তার অনেক বেশি পছন্দ হয়। পরবর্তীতে আপুটার বেবি মারা যাওয়ার পর আপুর শাশুড়ি আপুকে অনেক কথা শোনায়, সেটার জন্য আপু এসে আমার কাছে কান্না করে। এই জিনিসটা আমার কাছে অনেক কষ্টের। আমার বোনের বেবি হবে যখন, তখন আম্মু আমাকে বলেছিল যে বাজারে যেসব কাঁথাগুলো পাওয়া যায় নকশি কাঁথা, সেগুলো হচ্ছে তোমার মিক্সড কটনের। তো তুমি একদম পিওর কটনের সুতি কাপড়ের কাঁথা যদি আমাকে মেক করে দিতে পারো, আমার জন্য অনেক সুবিধা হয় বাবুর জন্য। তখন আমি খোঁজা শুরু করে, আমি নিউ মার্কেট, গাউসিয়া থেকে শুরু করে আরো যে মার্কেট গুলো আছে খুঁজেছি, কিন্তু আমি পাই নাই। এবং বড় বড় ব্র্যান্ডস আমি ট্রাই করেছি, প্রাইস অনেক বেশি, সেই অনুযায়ী নকশা অনেক কম। তো আমি খুঁজতে পাবনায় আমি দেখেছি এরা কাজ করে। তো এদের সাথে সামহাও আমি কন্ট্যাক্ট করার পর এদের কাছে আমি যাওয়ার পর ওরা আমাকে এভাবে কাজ করে, যে সব প্রসেসিং আমাকে বলার পর আমি মনে হয় যে ঠিক আছে, 10টা কাঁথা সেলাই করে এনেছি। আম্মু সহ দেন ফ্যামিলি সবার অনেক পছন্দ হয়। সেখান থেকে চুপি উদ্যোগটা নেওয়া, কারণ আমি ফার্স্টে বলতে পারছিলাম না, লজ্জায়, যে আমি এই কাজটা করতে চাই। এখানে অনেকজন, প্রায় 40 জনের মতো তখন কাজ করতো। তো আমার মনে হয়েছে এটা নিয়ে কিছু একটা করা যায়। তো সেখান থেকে আমার উদ্যোগটা শুরু। বর্তমানে এখন 105 জন কর্মী কাজ করছে, এবং এটা যেহেতু হাতে সেলাই সময় সাপেক্ষ, তো এখন এটা 2-3 দিন সময় লাগে আমার ছোট কাঁথাগুলো মেক করতে, আর বড় কাঁথাগুলো মেক করতে 18 থেকে 20 দিন 25 দিন সময় লাগে। প্রথম কাঁথার বিজনেস যখন শুরু করি, আমার বোনের ছেলের জন্য যে ডিজাইনটা আনি, সেই 10টা ডিজাইনই ছবি তুলি, একটা নর্মাল পেজ ক্রিয়েট করি, দেন ওখানে আপলোড দেই। এবং সাথে সাথে একজন আপু আমাকে নক দিয়েছিলেন যে আপু আমি এই প্রোডাক্টটা নিতে চাই। তখন আমার মনে হলো আল্লাহ, এটা তো আমি তখন ওনাকে সোল্ড বলে দিয়েছি। আমি বলেছি যে আমি কাস্টমাইজ করে, আমি প্রি অর্ডার নিয়ে আমি বানিয়ে দিতে পারবো। দেন ওনাকে প্রি অর্ডার দিয়ে আমি ওনাকে 6টা কাঁথা সেখান থেকে ডেলিভারি দিয়েছিলাম। এবং যারা আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়েছে তারা রিপিটেড কাস্টমার হয়ে গিয়েছে, বা তাদের আত্মীয় স্বজন আমার রিপিটেড কাস্টমার। এবং সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে যে আমার যে ফ্যামিলিরা আমাকে অনেক ফার্স্টে থেকেই কথা শোনাতো যে তুমি এই কাজটা করছো, এই কাজ, কাঁথা সেল দিচ্ছ, ছি। এবং পরবর্তীতে তারাই আমার কাস্টমার হয়ে গিয়েছে, কারণ এটা আসলে একটা দরকারি জিনিস। আচ্ছা, আমি মেডিকেলে ছিলাম, ওখানে কিছু ব্যক্তিগত ইস্যুর কারণে আমার ওটা ছেড়ে দিতে হয়েছে। তারপরে আমি স্টেট ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই। না, একদমই না। আমার টিচাররা অনেক হেল্পফুল, আর হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস, তো 2 দিন ক্লাস করে বাকি 5 দিন এটা সময় দেওয়াই যায়। মডারেটর যখন আমাকে ডিজাইনগুলো দেয়, সেই ডিজাইনগুলো কর্মীকে বুঝিয়ে দেওয়া, সেখান থেকে আবার পাবনা থেকে সেটাকে ঢাকায় নিয়ে আসা, ঢাকায় এনে দেন কাস্টমার খুঁজে সেই কাস্টমারদেরকে আবার ডেলিভারি দেওয়া। এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আপনি হয়তোবা 15-20 দিন আগে অর্ডার দিয়েছেন, 15-20 দিন পরে তাদের নাম খুঁজে সেই ডিজাইনগুলো মিলিয়ে তারপর আপনাকে ডেলিভারি দিতে হচ্ছে। তো এইটা যদি আপনি চিন্তা করেন যে একদিনে যদি আপনি 300 কাঁথা 200 কাঁথাও ডেলিভারি দেন, সেক্ষেত্রে ডিজাইন মিলানোটা খুব টাফ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে সাদা সুতার জায়গায় কালো সুতা কর্মী ব্যবহার করে ফেলেছে, তখন কাস্টমারের কথা শুনতে হয়। এই জায়গায় প্রতিকূলতা ফেস করি আমি। আমার গত মাসে 2 লক্ষ টাকার মতো সেল হয়েছে। প্রতি মাসে, হ্যাঁ, আমার সর্বোচ্চ 2 লক্ষ টাকা গত মাসে সেল হয়েছে, বাট আমার সর্বোচ্চ সেল 2.5 লক্ষ টাকা। ইন্ডিয়া থেকে আপু হচ্ছে আমাকে পার্সেল পাঠানোর জন্য বলেছে, একটা বড় কাঁথা। সেই কাঁথাটার প্রাইস ছিল 4000 টাকা, সবচেয়ে বড় কাঁথা আমাদের, যেটা কিং সাইজের। তখন আমি তাকে ইন্ডিয়া ডেলিভারি করার সময় একটা কুরিয়ার কোম্পানি ব্যবহার করি, এবং সেইটা প্রায় উনি 3.5 মাস পরে পায়। তো এইটা আমার কাছে অনেক বেশি হ্যাকটিক ছিল, কষ্টের ছিল। এবং এরপর আমার মনে হয়েছে যে এটা পরে করবো, এটা আমার দ্বারা এখন হবে না। দেশের বাইরে এইভাবে আমার মনে হয় এটা ঝামেলা। তো আমার বেশিরভাগ আমি বলি যে আত্মীয় স্বজন থাকলে আমার থেকে কালেক্ট করার জন্য, এবং লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে আপুরা আমাকে রিভিউ দিয়েছে। আমার কাছে মনে হয় যে একটা জায়গায় স্টিক না থেকে ডিফারেন্ট কিছু করা উচিত, কারণ আমার কাছে যখনই টাকা আসে তখনই আমার মনে হয় এই জিনিসটা আমি অন্য জায়গায় ইনভেস্ট করে ফেলি। আর যখন ওটা আমি লস খাই, তখন বললাম যে কেন ইনভেস্ট করলাম, আমার নিজের কাছে থাকাটাই ভালো ছিল। আমার কাছে বাংলাদেশের তুলনামূলক চাকরির বাজারটা অনেক কম্পিটিটিভ লাগে, আর এটার জন্য যে পরিশ্রমটা বা সময়টা দেওয়া লাগে, সেই অনুযায়ী স্যালারি আমার কাছে অনেক কম লাগে। তো আমার কাছে মনে হয় তার থেকে পরিশ্রম বেশি উদ্যোক্তাদের, কারণ উদ্যোক্তাদের তো ফিক্সড কোনো স্যালারি থাকে না বা ইনকাম থাকে না, বাট তাদের কিন্তু খরচ থাকে। তো এই জন্য এটা টাফ, বাট উদ্যোক্তাদের আমার মনে হয় চাকরিজীবীদের থেকে টাকা ইনকাম করা একটু বেশি সহজ। 2018-তে এইচএসসি কমপ্লিট করি। এইচএসসি কমপ্লিট করার পর আমার মনে হলো যে কিছু একটা করা দরকার। তখন আমার এই অ্যাডমিশন টেস্ট শুরু হয়। তো অ্যাডমিশন টেস্টের কারণে আমি তখন ব্যস্ত হয়ে যাই। ব্যস্ত হওয়ার পরে আমি একটা জায়গায় চান্স পাই, যেটা হচ্ছে একটা মেডিকেলে চান্স পাওয়ার পর আমি ওখানে পড়াশোনা করার জন্য যখনই শুরু করি, তখনই একটা করোনা চলে আসে। করোনা চলে আসার পর যখন সবাই অলস সময় কাটাচ্ছিল, তখন আমার মনে হলো যে আমার কিছু একটা করা দরকার। তো আমি একটা ড্রেসের বিজনেস শুরু করি। ড্রেসের বিজনেস শুরু করার পর যেটা হয় আর কি, সচরাচর আমরা জানি না, অজ্ঞ এই বিজনেস সম্পর্কে। তো যখন কুরিয়ার গুলো আমি খোঁজা শুরু করি, তখন 2-3টা কুরিয়ারের সাথে আমার যোগাযোগ হয়, এবং আমার প্রথম যখন অর্ডার আসে, আমি একটা ড্রেসের বিজনেস করি, অর্ডার আসে 6000 টাকার। 6000 টাকা আসার পরে আমি তো অনেক খুশি হয়ে যাই। কুরিয়ারে যখন প্রোডাক্টটা কুরিয়ার করার পরে ওরা যখন পেমেন্ট করবে, আমাকে পেমেন্ট করার পরে ওরা টাকাটা মেরে দেয়। সো এটা আমার জীবনের একটা কষ্টের
বিষয়। কিছুদিন অফ রেখেছি, অফ রাখার পরে আমার মনে হয়েছে আমার ডিনার সেটের প্রতি আমার খুবই আগ্রহ শুরু হয়, মানে কাচের জিনিসের প্রতি। আমি সেইটা নিয়ে কাজ শুরু করি এবং সেটারও কুরিয়ার ঝামেলা, কারণ কাচের জিনিস যেহেতু ভালো মতো প্যাকেজিং না করলে কুরিয়ার থেকে ভেঙেই যায়। আমার 14,000 টাকা পরবর্তীতে লস হয়ে যায়। সো এটাও আমার একদম আনসাকসেসফুল। প্রথম বিজনেসের টাকা আমি টিউশন করতাম। আমি এইচএসসি কমপ্লিট করার পরে টিউশন করতাম। দেন আমার প্রথম বিজনেসের টাকাটাও সেই টিউশন থেকেই আসা। জমানো টাকা, আমি 10,000 টাকা পুঁজি নিয়ে বিজনেসটা শুরু করেছিলাম।